তুর্যর দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আজ সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে দিয়ে ভাসছে। তুর্যকে আমি অনেক ভালোবাসি, তাই তার অবহেলাগুলো আমাকে কাঁদায়। কিন্তু তাকে আর কিয়ারাকে এত কাছে আমি দেখতে পারি না। কেন দেখব তাদের আমি কাছে? আমি তার বউ, আমার অধিকার আছে তার উপর। সে অন্য কোনো মেয়ের কাছে কেন যাবে? তুর্য উঠে চলে যাচ্ছিল, তার হাতটা ধরে আমার সামনে বসিয়ে দিলাম। আপনার কি হয়েছে আমাকে কি একটু খুলে বলা যায় না? কেন করছেন এত অবহেলা? আপনাকে ভালোবাসি আমি তুর্য। জানি না যেই মানুষটা আমার এত বড় অপরাধী, সেই মানুষটাকে আমি কিভাবে এত ভালোবেসে ফেললাম। হয়তো কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিন্তু ভালোবাসি এটা তো সত্যি। হীর, আমি এই মুহূর্তে তোমাকে শুধু একটুকুই বলতে পারবো, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমাকে অবহেলা করছি না, শুধু বলবো আমি নিরুপায়। আপনার জন্য জীবন দিতে পারবো, কিন্তু আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারো সাথে সহ্য করতে পারবো না। আমি আপনাকে চাইলেও অবিশ্বাস করতে পারছি না। বারবার মনে হচ্ছে হয়তো আপনি নিজেও কোনো সমস্যায় আছেন, তাই কিয়ারার সাথে। এরপরও বলবো, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন তবুও আমি যতদিন বাঁচব ততদিন আপনি শুধু আমার, অন্য কারো না। অন্য কারো সেদিন হতে পারবেন যেদিন আমি মারা যাব। তুর্য আমার মুখ চেপে ধরলেন। এসব কথা ভুলেও মুখে আনবে না কলিজা। আমি শুধু লোক দেখানোর জন্য বলি না তুমি আমার কলিজা, তোমাকে নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোই যদি বাসেন তাহলে কেন এমন করছেন? কাল থেকে এতটা অবহেলা। একটা বার ভেবে দেখেন আমার কেমন লেগেছে। অবহেলাগুলো একপাশে সরিয়ে দেখলেও কিয়ারার সাথে আপনাকে একঘরে দেখতে আমার কেমন লাগে জানেন? যখন আপনি কিয়ারার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তখন আমার কি মনে হয়েছে জানেন? একবার ভেবেছিলাম আপনাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু সেটাতেও সাহস জোগাতে পারলাম না। আপনার সাথে বাঁচতে চাই, অনেক স্বপ্ন দেখেছি আপনাকে সাথে নিয়ে, সেগুলো পূরণ করতে চাই। চুপ করে আছেন কেন তুর্য? উত্তর দিন, কেন করছেন এসব? তুর্য অপরাধীর মতো মাথা নিচু করে আছে। তার চোখ দুটো টলমল করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে এই চোখ বেয়ে অশ্রু ধারা ঝরে পড়বে। এভাবে তুর্যকে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার অভিমানগুলো যে আমাকে কষ্ট দিচ্ছে। হীর, আমি তোমাকে ঠকাচ্ছি না। এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি তোমাকে কিছুই বলতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ধোঁকা দেওয়ার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছি। সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে। শুধু একটু সময় দাও। তোমাকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি। তুর্য পিছন ফিরে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। আসলে হীরের খাবারে ঘুমের ঔষধ তুর্যই মিশিয়েছিল। তুর্য জানত হীর তাকে আর কিয়ারাকে একসাথে দেখে প্রশ্ন করবে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল তুর্য। হীরের করা এসব প্রশ্নগুলো তার কাছে জটিল নয়, খুব স্বাভাবিক এ প্রশ্নগুলো। যে কোনো মেয়েই করবে তার স্বামীর এই রূপ দেখে। কিন্তু জটিল হলো প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের উত্তর দিতে গেলে যে হীরকে সব বলতে হবে। সেদিন কিয়ারাকে ওর বাসায় আনতে যাওয়ার পর কিয়ারা ওয়াশরুমে যাওয়াতে তার ঘরেই অপেক্ষা করছিল তুর্য। তখন কিয়ারার মোবাইলে একটা ফোন আসে। যদিও তুর্যর কলটা রিসিভ করার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু বেজেই যাচ্ছিল তাই রিসিভ করে নেয়। কিন্তু ওপাশ থেকে যা বলছিল তা শোনার জন্য প্রস্তুত ছিল না তুর্য। ওপাশের কথাগুলো ছিল, কিয়ারা তুমি যে এতটা ইউজলেস আমি ভাবতেও পারিনি। তোমাকে আমি তুর্যর বাড়ি পাঠালাম যেন তুমি হীরকে তুর্যর থেকে আলাদা করতে পারো। কিন্তু তুমি কি করলে? ওদের আলাদা করার জায়গায় আরো কাছাকাছি নিয়ে চলে এলে। তুমি জানো তোমাকে খুন করে ফেললেও এখন আমি শান্তি পাবো না। আমার নিজের উপর রাগ হচ্ছে। কেন যে তোমার মতো একটা ইডিয়টকে এই কাজটা দিয়েছিলাম। আমার এত মাসের প্ল্যানিং এ তুমি জল ঢেলে দিয়েছ। তোমার চেহারাও আর দেখতে চাই না আমি। ফোনটা রেখে তুর্য থ মেরে বসে পড়ে। তার মানে কিয়ারা ওই মাস্টার মাইন্ডের সাথে জড়িত।
তাকে আর হীরকে আলাদা করার এত প্ল্যানিং কিয়ারার না, বরং সেই মাস্টার মাইন্ডের ছিল। কিয়ারা তো মাত্র একটা পুতুল, যাকে চাবি অন্য কেউ দিয়েছিল। তুর্য এবারও সেই লোকটার নাম্বার নিতে ব্যর্থ হলো, কেননা লোকটা আবারও প্রাইভেট নাম্বার থেকে কল করেছে। কিন্তু এবার তুর্য বুঝে গেছে কিভাবে লোকটাকে সামনে আনবে। কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়নি দেখে লোকটা আরও সতর্ক হয়েছে। কিন্তু যদি কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়ে যায় তাহলে লোকটাকে ধরা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হবে তুর্যর প্ল্যান। সে এমন নাটক করবে যাতে কিয়ারা আর মাস্টার মাইন্ডের বিশ্বাস হয়ে যায় তুর্য হীরের কাছে থেকে সরে এসেছে। সেই প্ল্যান অনুযায়ী তুর্য সবাইকে দেখিয়ে হীরের কাছে থেকে দূরে দূরে থাকতে শুরু করে। কিয়ারাকে নিয়ে ঘুরতে যাওয়া, লাঞ্চে যাওয়া সবটাই কিয়ারার বিশ্বাস জোগানোর প্ল্যান ছিল। রাতে কিয়ারার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কিয়ারার জিনিসপত্র তল্লাশি নিয়ে মাস্টার মাইন্ড সম্পর্কে কিছু খুঁজে বের করা। এটা করার জন্য অবশ্য তুর্য কিয়ারার জুসে ঘুমের ঔষধ মিলিয়ে দিয়েছিল। কিয়ারার ঘর তল্লাশি করে তুর্য এমন কিছুই পায়নি যার মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করা যাবে। কিন্তু কিয়ারাকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় তার কাঁধে আর অক্ষরের ট্যাটু দেখেছে। ট্যাটুটা যে কিয়ারার বয়ফ্রেন্ডের জন্য করা সেটা তুর্য ভালো করেই জানে। তুর্য একটু হিসাব করছে, কিয়ারা যদি সত্যিই প্রেগন্যান্ট হয় তাহলে ও সিরিয়াস রিলেশনে আছে। হতে পারে কিয়ারার বয়ফ্রেন্ডই মাস্টার মাইন্ড। অনেক কিছু ভেবে ফেলেছে তুর্য, কিয়ারা হয়তো তাকে বিশ্বাস করতে শুরু করছে। সে তার প্ল্যানে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এসবে হীর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যদিও হীরকে কষ্ট দিতে চায়নি সে, কিন্তু তার সামনে যে আর কোনো পথ খোলা ছিল না। চারপাশে শত্রুর মেলা, যারা তার হীরকে তার কাছে থেকে কেড়ে নিতে চায়। হীরকে এভাবে কষ্ট দিয়ে তার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। হীরের চোখের পানিগুলো সে তুর্যকে দেখাতে পারছে, কিন্তু তুর্য তার কষ্টগুলো কাকে বোঝাবে। আর অল্প একটু অপেক্ষা, তারপর হীর আর তুর্যর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা একসাথে থাকবে। 4-5টা সিগারেটের অবশেষ মেঝেতে পড়ে আছে। ইদানিং তুর্য একটু বেশিই স্মোক করে, কিন্তু এইটা নিয়ে তাকে বকাঝকা করার মতো কেউ নেই। কয়েক মাস আগের হীর আর এখনকার হীরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুর্য জানে হীরকে ড্রাগসগুলো দেওয়াতে তার ব্রেইন আগের চেয়ে অনেক স্লো আর ড্যামেজ হয়েছে। এতে যদিও হীরের কোনো দোষ নেই, কিন্তু তার সেই আগের দুষ্টু, প্রাণবন্ত হীরকে ফিরে পেতে ইচ্ছে হয়। আগের হীর কথায় কথায় ঝগড়া, খুনসুটি করত, আর এখনকার হীর ভীতু। সময় মানুষকে বদলে দেয়, তবুও হীরকে ভালোবাসে তুর্য। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে তুর্য ঘরে চলে গেল। প্রতিদিনকার মতো হীরের কপালে, গালে আদরের পরশ বুলিয়ে দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কত নিষ্পাপ এই চেহারাটা, কেন যেন মনে হয় না জানি কত কষ্ট লুকিয়ে রেখেছে এই ফর্সা মুখটার গভীরে। তুর্যর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমি। নিজের অজান্তেই আমার চোখ ভরে আসে। কিন্তু আমি এসব কেন ভাবছি? লোকটা আস্ত একটা খচ্চর, শাকচুন্নি, এনাকন্ডা। আমায় এত কষ্ট দেয়, এত কাঁদায়, তবুও কেন ভালোবাসি তাকে। তুর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে নিজের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে যেতে আম্মু আব্বুর কথা শুনতে পেলাম। তারা রুহানের সাথে তাফসির বিয়ে দিতে চায়। রুহানকে আমার পছন্দ ছিল না, কিন্তু সেদিন নিজে মুখে সব স্বীকার করে নেওয়াতে এখন অবশ্য তেমন সমস্যা নেই। ভুল তো মানুষই করে, রুহানও করেছিল, সে তার ভুল বুঝতে পেরেছে, সেটাই অনেক। খাবার টেবিলে সবাই এসে গেছে, কিন্তু তাফসি এখনো আসেনি। তাফসিকে ডাকতে গিয়ে দেখি বালিশে মুখ গুজে কাঁদছে সে। এই বাড়িতে আসার পর থেকে তাফসিকে একবারের জন্যও কাঁদতে দেখিনি আমি। এত হাস্যোজ্জ্বল, চঞ্চল মেয়েটার হঠাৎ কি এমন হলো? তাফসি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ভাবি, আমি রুহান ভাইয়াকে বিয়ে করতে চাই না। তাকে আমি সবসময় তুর্য ভাইয়ার মতোই দেখেছি। আমি তাকে বিয়ে করতে পারবো না। সব ঠিক আছে তাফসি, কিন্তু রুহান ভাইয়া ছেলে হিসেবে খারাপ নয় আর সাকসেসফুলও বটে। আর আব্বু আম্মু রাজি আছেন এখানে।
কিন্তু আমি রাজি নই ভাবি। আমি উনাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কি বলছো? কাকে ছাড়া? তুমি কি কাউকে ভালোবাসো? ভাবি আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কিন্তু বিশ্বাস করো তাকে ছাড়া আর কিছু ভাবতেও পারি না আমি। এই অবস্থায় স্বামী হিসেবেও তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না। কার কথা বলছো? তোমার ভাই রায়ান, তার কথা বলছি। সেদিন বাসায় তাকে দেখার পর থেকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি তাকে। ভাবি তুমি একটু বোঝাও না তোমার ভাইকে আমাকে বিয়ে করার জন্য। রায়ান ভাই? কিন্তু রায়ান ভাই কি রাজি হবে? তুমি বললে ঠিক রাজি হবে। তোমাকে অনেক ভালোবাসে উনি, তোমার কথা ফেলতে পারবে না। সেটাই তো সমস্যা। রায়ান ভাই আমাকে ভালোবাসে। আমি কিভাবে বলবো এই কথাগুলো তাকে? মনে মনে বললাম কথাগুলো। কি ভাবছো ভাবি? বলো না তুমি কথা বলবে রায়ানের সাথে। আচ্ছা তুমি কেঁদো না, আমি দেখি কি করা যায়। এসো খাবার খেয়ে নাও। তাফসি আমাকে মহা ঝামেলায় ফেলে দিল। রায়ান ভাইয়াকে কিভাবে রাজি করাবো আমি? আজকেও কিয়ারা তুর্যর সাথে বেরিয়ে গেল। আমার চোখের পানির কোনো মূল্য নেই এই লোকটার কাছে। এই লোকটা আসলেই একটা খচ্চর। আর ওই কিয়ারা একটা পেতনি। এই পেতনিটাকে উচিত শিক্ষা দিতেই হবে। পরের স্বামীর দিকে নজর দেওয়া, তাই না? আসো চাঁদ, আজকে তুমি বাড়িতে আসো। তাফসি রায়ানের ছবির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই রায়ানের আইডি থেকে মেসেঞ্জারে কল এলো তাফসির মোবাইলে। হ্যালো, তাফসি চৌধুরী বলছেন? জি, আপনি আমাকে ফোন করেছেন। সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ফোন না করে উপায় আছে? আপনি আমার ডিপিতে লাভ রিয়েক্ট দেওয়া মেয়েদের বকাঝকা কেন করেছেন? ওহ, তো ওই মেয়েদের হয়ে সাফাই গাওয়া হচ্ছে তাই না? ওই মেয়েগুলো এত ছ্যাঁচড়া কেন? অন্যের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ রিয়েক্ট দেয় কেন? আমি ওদের সামনে পেলে ওদের ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে ঘোরাতাম। ও আট, ছ্যাঁচড়া ওরা না, ছ্যাঁচড়া তুমি। ওরা আমার কাজিন, কলিগ, রিলেটিভ ছিল। আর তুমি ওদেরকে বলেছ আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবা? তুমি আমার স্বামী হবা কয়েকদিন পর। তখন তোমার ডিপিতে একটাই লাভ থাকবে, ওটা তোমার বউ মানে আমার থাকবে। এই মেয়ে তুমি কি পাবনা থেকে পালিয়ে এসেছো? না, কিন্তু তোমার বউ আমিই হব, দেখে নিও। রায়ান তাফসির পাগলামির সাথে না পেরে কলটা কেটে দিল। আর তাফসি একটা বিস্ময় করা হাসি দিল। প্রপোজ না করে সোজা বিয়ের কথা বলে দিয়েছে সে। টেনশনে এক প্রকার মরে যাচ্ছি। একে তো ওই কিয়ারা পেতনি, আবার এখন তাফসি রায়ান ভাই। হায় আল্লাহ, কিভাবে রাজি করাবো রায়ান ভাইকে? তাফসি অনেক ভালো মেয়ে, রায়ানকে সবসময় সুখী রাখবে। যে করেই হোক রাজি করাতেই হবে। হির রায়ানকে ফোন করে দেখা করতে বলল। রায়ান ভাই আর আমি সামনাসামনি বসে আছি, কিন্তু কথাটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমাকে চুপ দেখে রায়ান ভাই নিজেই বলতে শুরু করলেন। আর কতক্ষণ এভাবে থাকবি বলতো? কিছু একটা বল। ভাইয়া তুমি বিয়ে করবে না? বিয়ের কথা শুনে রায়ানের বুকটা ছ্যাঁত করে উঠল। যেই বুকে একসময় হীরের আনাগোনা ছিল, সেই বুকে অন্য একজনকে কিভাবে জায়গা দেবে সে? কি হলো বলো? বিয়ে করবে না? করব না কেন, অবশ্যই করব, কিন্তু এখন না। পরে এক সময়ে। পরে ভালো মেয়ে পাবে না? আমার নজরে অনেক ভালো একটা মেয়ে আছে। এখনই রাজি হয়ে যাও, দেখো তোমার জীবন সুখ দিয়ে ভরিয়ে দেবে। এখন আমি বিয়ে করতে চাই না হীর। এমন করো না প্লিজ। আমার ননদ তাফসি তোমাকে অনেক ভালোবাসে। অনেক ভালো একটা মেয়ে তাফসি, তোমাকে অনেক সুখে রাখবে। কি নাম বললি? তাফসি? এটা কি তাফসি চৌধুরী? হ্যাঁ, তুমি চেনো নাকি? এই মেয়েটাই তো, তাই না? মোবাইলে একটা পিক বের করে দেখালো। আরে হো, তুমি তো চেনো। এই মেয়েটা আস্ত একটা সাইকো হীর। আমার মাথা খেয়ে ফেলবে এই মেয়ে। তুই আর মেয়ে পেলি না? এত কথা শুনতে চাই না। তুমি তাফসির সাথে দেখা করবে মানে করবে। আমার এতটুকু কথা রাখতে পারবে না? তোর কোনো কথা ফেলতে পারি আমি বল? ওকে দেখা করব। হীর রায়ানকে রাজি করে বাড়ি ফিরে এলো। আসার পথে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে সে। এগুলো তাকে সাহায্য করবে তার প্ল্যানিংয়ে। বাসায় এসে প্ল্যানিং অনুযায়ী কাজে নেমে পড়ল হীর।
সন্ধ্যায় কিয়ারা আর তুর্য বাসায় ফিরে এলে কিয়ারা তুর্যকে ফোর্স করে তার সাথে আরো কিছুটা সময় কাটানোর জন্য। তুর্য, আর কিছুক্ষণ থাকো না আমার সাথে, তুমি রেস্ট নাও, আমার একটু কাজ আছে, সারাদিন তোমার সাথেই তো ছিলাম, এখন একটু কাজ না করলে যে রকস্টার তুর্য ফ্লপস্টার হয়ে যাবে। ওকে বেবি, বাই বাই। তুর্য ঘরে ঢুকতেই দেখল হীর খুব হাসি খুশি মুড নিয়ে বসে আছে। তুর্য হীরের এত সুইট রূপটা মেনে নিতে পারছে না। যেখানে বারবার তাকে কিয়ারার সাথে দেখছে সেখানে এত খুশি থাকার তো কথা না। ডালমি কুচ কালা হেই। তুর্য সন্দেহ চোখে পুরো ঘরটা দেখছে। তুর্য পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলেন। আমি আগের মতোই মুচকি হেসে দাঁড়িয়ে আছি। টাওয়াল হাতে এগিয়ে গিয়ে তুর্যর সামনে দাঁড়ালাম। কি দেখছেন ওভাবে? ফল কাটার ছুরি আগের জায়গাতেই আছে। সেটাই তো দেখছি, কিন্তু কিছু একটা তো ঘাপলা আছে। কোনো ঘাপলা নেই, যান ফ্রেশ হয়ে নিন, ধরেন টাওয়াল। তুর্য সন্দেহ মিশ্রিত চোখে আশেপাশে তাকিয়ে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। ওয়াশরুমের দরজায় কান পেতে দাঁড়িয়ে আছি। পানির শব্দ পাওয়া যাচ্ছে। যাক, কাজ হতে আর বেশি দেরি নেই। কিয়ারার ঘরেও একটু দেখা উচিত, ওই পেতনিটার খবর কি। পা টিপে টিপে কিয়ারার ঘরের সামনে চলে গেলাম। বাবা গো, মা গো বলে কাঁদছে পেতনিটা। হি হি হি, কি যে ভালো লাগছে আমার। বাজারের নাম্বার 1 খুজলি পাউডার এনেছি 10-12টা দোকান ঘুরে। তুই কি ভেবেছিলি পেতনি আমার স্বামীর দিকে নজর দিবি আর আমি তোকে কোলে বসিয়ে পাপ্পি দেব গালে? হা হা হা, তোর ওয়াশরুমের ঝর্ণা নষ্ট করে বালতিতে খুজলি পাউডার দিয়ে দিয়েছি। তুই যেই তোয়ালে দিয়ে শরীর মুছবি সেটাতেও দিয়েছি। আজ আর তোর ঘুম হবে না রে পেতনি, কারণ তোর বিছানাতেও খুজলি পাউডার মেশানো। না, আমি আর শুনতে পাচ্ছি না পেতনিটার কান্না। বেশ হয়েছে তোর সাথে শাকচুন্নি কোথাকার। যাই ঘরে যাই, তুর্যর বের হওয়া সময় হয়ে গেছে। ঘরে গিয়ে দেখি তুর্য ট্রাউজার পরে বেরিয়ে এসেছেন আর টাওয়াল দিয়ে শরীরের পানি পরিষ্কার করছেন। আমি আগের মতোই বিশ্বজয়করা হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। তুর্য ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। হীরের এত শান্ত আচরণ ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে তুর্যর কাছে। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ঘটনাটা বোঝার জন্য। ওভাবে কি দেখছেন? না কিছু না, কিন্তু আমার শরীর চুলকাচ্ছে। মাত্রই তো গোসল করে এলাম। বলেন কি চুলকাচ্ছে কেন? কি জানি না তো। আরে হো, এমন ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? কি হলো আপনার? শরীর চুলকিয়ে অবস্থা খারাপ আমার, আর তুমি হাসছো। ওহ, তার মানে তুমি চুলকানি পাউডার মিশিয়েছিলে টাওয়ালে? হ্যাঁ, আমি মিশিয়েছি, কিন্তু আপনি কিভাবে জানলেন খুজলি পাউডারের কথা? প্যাকেটটা বাথরুমেই ফেলে এসেছিলে। আগেই দেখেছিলাম। তাহলে কেন এই টাওয়ালটা ইউজ করলেন? তুমি আমাকে ছোট একটা শাস্তি দিতে চেয়েছিলে, সেটা কি আমি নিতাম না বলো? এটা কেমন কথা? আগে থেকেই যদি জানতেন তাহলে কেন করলেন? ভালোবাসি যে, তাই তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই। হু হো, আমার শাস্তি তো হয়ে গেছে, এখন তোমার শাস্তি পাবার পালা। মানে? চলো মানে বোঝাই তোমাকে। তুর্য আমাকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। কি করছেন আপনি? শাওয়ার চালাবেন না একদম বলে দিচ্ছি। শাস্তি তো পেতেই হবে, কোনো ক্ষমা নেই। তুর্য শাওয়ার অন করে আমাকে নিয়ে ভেজা শুরু করলেন। আমার না করা সত্ত্বেও জোর করে আমাকে সাথে নিয়ে ভিজছেন। আমার কোমর আঁকড়ে ধরে নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিলেন। অনেকক্ষণ পার হয়ে গেছে, পানি পড়ছে উপর থেকে, আবার ঠোঁট দুটো তার দখলে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু সেদিকে এই লোকটার কোনো খেয়ালই নেই। আমি নিজেকে ছাড়াতে চাইছি আর সে আমাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছাড়তেই আমি হাঁপাতে শুরু করলাম। আর মিনিট 2 এভাবে থাকলে নির্ঘাত মরে যেতাম। গোসল শেষে টাওয়াল জড়িয়ে বাইরে আসতেই তুর্য আবার কোলে তুলে নিলেন আমাকে। এই লোকটাকে আমি কি জব্দ করব? আমি নিজেই জব্দ হয়ে গেছি। তুর্য আমাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে তুর্য আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। পরিবেশটা বেশ রোমান্টিক, কিন্তু আজ রোমান্সের চক্করে পড়ে থাকলে চলবে না। আমাকে নিচে যেতে হবে।
নিউ মার্কেটের নাম্বার 1 চুলকানি পাউডার কতটুকু কাজ করেছে সেটা আমার দেখতে হবে না। ওই পেতনিটার পেঁচার মতো লাল মুখখানা না দেখলে কি আমার টাকাটা উসুল হবে? তুর্যকে আমার উপর থেকে সরিয়ে বিছানা চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। চটজলদি ফ্রেশ হয়ে নিচে দৌড় দিলাম। একটা সেকেন্ডও মিস দেওয়া যাবে না। নিচে বসে আছি অনেকক্ষণ যাবৎ, উদ্দেশ্য কিয়ারার বাদরের মতো মুখটা দেখব। সবাই নাস্তা খাচ্ছে, তুর্য এসে পড়েছে। কিয়ারার নামার কোনো নামগন্ধ নেই। আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। অতঃপর আমার আগ্রহর সমাপ্তি ঘটেছে, কিয়ারা নিচে নামছে। যদিও ওড়না দিয়ে মুখ বেশ খানিকটা ঢেকে রেখেছে, কিন্তু যেটুকু বেরিয়ে আছে সেটি দেখেই আমি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। আমার হাসি দেখে বাকি সবাইও হেসে দিল। যাক বাবা, পেতনিটা ভালোই জব্দ হয়েছে। সারা রাত চুলকানিময় ভালোবাসা। কিয়ারা কোনোরকম নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গেল। তুর্য আজকে কিয়ারার সাথে না গেলেও কিয়ারা যাওয়ার কিছুক্ষণ পর গেলেন। একটা ক্যাফেতে রায়ানের মুখোমুখি বসে আছে তাফসি। রায়ান ইতোমধ্যে 4 গ্লাস পানি শেষ করে ফেলেছে। আর তাফসি হাঁ হয়ে দেখেই যাচ্ছে রায়ানকে। হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে খেয়ে ফেলবে। তাফসির এভাবে তাকিয়ে থাকা রায়ানকে বেশ অস্বস্তিতে ফেলছে। গলা ঝাড়ি দিয়ে তাফসিকে নরমাল করার ব্যর্থ চেষ্টা করল রায়ান, কিন্তু তাফসির নরণচরণ কিছুই নেই। উপায়ন্তর না পেয়ে রায়ান তাফসির হাত ধরে ঝাঁকি দিল। এতক্ষণে তাফসির ঘোর কাটল। মুখে একটা বিশ্বজয়ের হাসি নিয়ে তাফসি রায়ানের দিকে আগাতে লাগল। রায়ান ভয়ে ভয়ে ভিতরের দিকে চেপে যাচ্ছে। আচমকা তাফসি রায়ানের গালে একটা চুমু বসিয়ে দিল। তাফসির এহেন কাণ্ডে রায়ান পুরোই বেকুব বনে গেছে। ফ্রিজ হয়ে বসে আছে। শুনেন মিস্টার জামাই, আমাদের বিয়ে পাকা হয়ে গেছে। আপনিও রাজি আর আমি তো এক পায়ে দাঁড়ানো। এখন বাকি শুধু আপনার পরিবার। সেটা আমি একদিনেই ম্যানেজ করে নেব। আপনার ফ্যামিলি রাজি হলে আমার ফ্যামিলিকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। তাফসির কথায় রায়ানের ঘোর কাটে। এই মেয়ে তো ভারী ডেঞ্জারাস। এই মেয়েকে কিছুতেই হ্যাঁ বলা যাবে না। আপনি এসব কি বলছেন? বিয়ে কখন পাকা হলো? আমি তো শুধু আপনার সাথে কথা বলতে এসেছিলাম যাতে আপনি আমাকে রিজেক্ট করে দেন। কেন আমি আমার জানুটাকে রিজেক্ট করব? কি জানু? কে জানু? আপনি আমার জানু। দেখুন মিস, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। তাফসি ভ্রু কুঁচকে কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে থেকে আবার বলতে শুরু করল, ওইসব ভালোবাসা টাসা আজ থেকে বাদ। আজকের পর থেকে আপনার মুখে শুধু তাফসি নাম শুনতে চাই। আচ্ছা মুসিবত মেয়ে তো আপনি। সে যাই বলেন, আমার কিছু যায় আসে না। শুনুন, বিয়ের আগে একটু আধটু প্রেম সবারই থাকে, কিন্তু বিয়ের পর আর সেটা থাকবে না। কারণ আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মন জয় করে নেব, বুঝলেন? দেখুন তাফসি, এই আপনি কি লাগিয়ে রেখেছেন? তুমি বলবেন। দেখো তাফসি, বোঝার চেষ্টা করো, আমি অন্য কাউকে ভালোবাসি। যদিও সে অন্য কারো বিবাহিতা স্ত্রী, তবুও আমার মনে তার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। আপনি জানেন আজ আপনার সাথে দেখা করে কতটা খুশি হয়েছি। আজকে আমি আমার পছন্দে গর্বিত। আমি একটা হীরা খুঁজে নিয়েছি আমার জন্য। মানে, যেই মানুষটা তার ভালোবাসা এখন অন্য কারো বউ, এটা জানার পরেও তাকে এতটা ভালোবাসে, সেই মানুষটা তার নিজের বউকে কতটা ভালোবাসবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা আমি জানি না। আমি তো জানি আমার একলার ভালোবাসাই আপাতত আমাদের দুজনের জন্য যথেষ্ট। আপনিও আমাকে একটা সময় ভালোবেসে ফেলবেন, আমার বিশ্বাস আছে। রায়ান আর কিছু বলল না। আর কিছু বলার মতো ভাষা রায়ানের নেই। সব ছেলেরাই চায় একটা মেয়ে তাকে এমনভাবে ভালোবাসবে। রায়ানও চাইতো, তবে সেটা হীরের বেলায়। যেদিন থেকে ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছে সেদিন থেকে হীরকেই চেয়েছে। তারও খুব ইচ্ছে হতো হীর তাকে ভালোবেসে এমন পাগলামি করবে, কিন্তু হীরের পাগলামিগুলো সবসময় তুর্যর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজকে তাফসির পাগলামিগুলো, জোর করে আদর করা, সবটাই রায়ানের আগের ইচ্ছে পূরণ করছে। সময়ের ব্যবধানে মানুষটা শুধু ভিন্ন, ইচ্ছেগুলো আগের মতোই আছে। তাফসি রিকশায় রায়ানের হাত ধরে বসে শহর দেখছে।
রায়ানও দেখছে সেই চেনা শহরটা, কিন্তু আজকে সেই অতিপরিচিত চেনা শহরটা বড্ড অচেনা লাগছে তার কাছে। যেন হাজার বছরের কাঙ্ক্ষিত প্রিয়তমাকে খুঁজে পেয়েছে রায়ান। এতক্ষণে একটু গভীর মনোযোগ দিয়ে দেখছে সে তাপসীকে। মেয়েটা ভারী মিষ্টি, যদিও মুখে কোনো জায়গায় তিল নেই, কিন্তু চোখগুলো অনেক বড় আর কাজল কালো। এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেকোনো মহাপুরুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। যেখানে মহাপুরুষরাই দুর্বল সেখানে রায়ানের তাকিয়ে থাকার মানে হয় না। দৃষ্টি সরিয়ে নিল রায়ান। রিকশা চলে যাচ্ছে আপন গতিতে। থাক না, আজকের ভ্রমণটা গন্তব্যহীন। ভয়ে জোরস হয়ে দাঁড়িয়ে আছে কিয়ারা। মুখ লাল হয়ে আছে তার, কিন্তু সেটা চুলকানির জন্য নাকি ভয় সেটা বোঝা মুশকিল। কিছুক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে সামনে বসে থাকা লোকটার পায়ের উপর পড়ে গেল কিয়ারা। আমাকে প্লিজ ক্ষমা করে দাও রুহান, আমি অনেক চেষ্টা করেছি হীরকে তুর্যর জীবন থেকে সরানোর, কিন্তু পারিনি। কিন্তু তুমি আমাকে আর একটা সুযোগ দাও। বিশ্বাস করো, তুর্য আমাকে ভালোবাসে। সে আমাকে প্রমিজ করেছে সে হীরকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নেবে। তুর্য প্রমিজ করেছে আর তুমি বিশ্বাস করে নিলে? তুর্য যে কি পরিমাণ ধূর্ত তা তোমার মতো ডাফর কখনোই বুঝতে পারবে না। তুর্যকে আমি প্রায় 8 বছর ধরে চিনি। তুর্যর শিরায় শিরায় প্রবাহিত হয় হীর। এত সহজেই সে হীরকে ভুলে অন্য কারো প্রেমে পড়তে পারে না। কিন্তু তুর্য আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, আর কয়েকদিন পরেই সে হীরকে ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা, মানলাম তোমার কথা, কিন্তু হীরের মনে কি সন্দেহ সৃষ্টি করতে পেরেছ? হীরের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেই তো দেখো আমার কি অবস্থা করেছে। সে তো দেখতেই পাচ্ছি। ডাক্তার দেখিও। ঠিক আছে রুহান বিবি, আমরা বিয়ে কবে করছি? রুহানকে জড়িয়ে ধরে বলে কিয়ারা। আর ইউ ম্যাড অর হোয়াট? বিয়ে করব, তাও আবার তোমাকে? তুমি পাগল হয়ে গেছো। কি বলছো এসব রুহান? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমায় বিয়ে করবে। এমন কোনো কথা দিয়েছিলাম বলে আমার মনে পড়ছে না কিয়ারা বেবি। এসব কি বলছো তুমি রুহান? আমি মা হতে চলেছি তোমার সন্তানের, আর তুমি কিনা এই কথা বলছো? সন্তান আমার? তুমি সত্যি পাগল হয়ে গিয়েছো বেবি। রুহান খান এত বোকা নয় যে একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনে থেকে বাচ্চা নিবে। তোমার প্রেগন্যান্সি রিপোর্টগুলো ফেক ছিল, যাতে তোমাকে এই বাচ্চার দোহাই দিয়ে তুর্য আর হীরকে আলাদা করার জন্য ইউজ করতে পারি। এত বড় ধোঁকা। কিন্তু না রুহান, আমি সত্যি প্রেগন্যান্ট। আমার পিরিয়ড অফ অনেকদিন যাবত। কাম অন কিয়ারা, বাচ্চামো কথা কেন বলো? তুমি আমার সাথে থাকো, আমার সাথে খাবার খাও। ফেক রিপোর্ট বানাতে পারলাম আর তোমাকে কয়েকটা মেডিসিন খাওয়াতে পারবো না। প্লিজ রুহান, এমন করো না। আমি তোমাকে ভালোবাসি। লুক কিয়ারা, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে। প্রথমে তুমি আমার প্ল্যানে আমায় সাপোর্ট করতে মানা করে দিয়েছিলে, তাই আমাকে এই নাটকটা করে তোমাকে রাজি করাতে হয়েছে। বলতে গেলে আমিও তোমাকে কিছুটা ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তোমার থেকেও অনেক অনেক বেশি আমার প্রতিশোধকে ভালোবাসি। প্লিজ রুহান, ইউ ক্যান গো নাও। রুহান, আই শেড আউট। কিয়ারা ওখানে থেকে কেঁদে বেরিয়ে গেল। রুহান কিয়ারার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাগলের মতো শব্দ করে হাসতে লাগল। তুর্য, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, কিন্তু তুই আমার সাথে যা করেছিস তা কোনো শত্রুও শত্রুর সাথে করে না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তুই কেড়ে নিয়েছিস, তাই তোকেও তোর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তোর হীরকে হারাতে হবে। একটা 3তলা বাংলো বাড়ির ছাদে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে রুহান। স্মোক করছে। ইতোমধ্যে 10-12টা সিগারেট শেষ করে ফেলেছে। স্মোক করাটা সে আর তুর্য একসাথে শিখেছিল লন্ডনে। বেস্ট ফ্রেন্ড তো আর এমনি এমনি হয় না। সব ভালো মন্দ কাজ তারা একসাথে করেছে একটানা 6-7 বছর। তুর্য আর রুহান দুজনেই মিউজিককে পেশা হিসেবে নিলেও তুর্য সবসময়ই তার থেকে ভালো ছিল। এই নিয়ে অবশ্য রুহানের কখনোই হিংসা হয়নি। বেস্ট ফ্রেন্ডের সাকসেস মানে নিজের সাকসেস। কিন্তু তুর্য তার সাথে যা করেছে সেটা তো রুহান ভুলতে পারবে না, কখনোই পারবে না। তুর্যর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।
আরও কিছুক্ষণ স্মোক করে ঘরে চলে গেল রুহান। একটা ফটো ফ্রেম হাতে নিয়ে এক দৃষ্টিতে দেখছে রুহান। মাঝে মাঝে দুই এক ফোঁটা পানিও পড়ছে চোখ থেকে। হাত দিয়ে পানির ফোঁটাগুলো মুছে দিয়ে আবার তাকিয়ে আছে সে। পাগলের মতো কার ড্রাইভ করছে তুর্য। আজ তার মন ভেঙে গেছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। সবকিছু বিষাদ মনে হচ্ছে। কেন করল রুহান ওর সাথে এতবার বিশ্বাসঘাতকতা? রুহান তো তার বেস্ট ফ্রেন্ড ছিল। রিসানের থেকেও বেশি আপন ছিল সে তুর্যর কাছে। কিন্তু সেই রুহান কেন কেড়ে নিতে চায় তার হীরকে তার কাছ থেকে? অনেক প্রশ্ন জমা হয়ে আছে তুর্যর মাথায়, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই। কোথায় পাবে সে এত উত্তর? কে দূর করবে তার বিষাদ? সারাদিন কিয়ারার গতিবিধির উপর নজর রেখে মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করেছিল তুর্য। সে প্ল্যানে সাকসেসফুল হয়েছে। কিয়ারার পিছু নিয়ে আর অক্ষরের নামের মানুষটার দেখা পেয়েছে সে। কিন্তু মানুষটার চেহারা দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তুর্যর। সেই স্বপ্নেও ভাবতে পারেনি তার ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ড তার আসল শত্রু। এত বড় ধোঁকা সামলে নিতে বেশ হিমশিম খাচ্ছে তুর্য। হঠাৎ একটা কার তুর্যর কারের সামনে এসে পড়ল। ব্যাপরয়াভাবে কার ড্রাইভ করাই আর ড্রাইভিং এ মনোযোগ না থাকায় তুর্য কন্ট্রোল করতে পারল না আর গাড়ি বাম দিকে বেঁকে গেল। একটা গাছের সাথে বাড়ি খেয়েছে তার কার। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে তুর্য। রাত 11টা বেজে 12 মিনিট। তুর্য এখনো বাড়ি ফিরেনি। ফোনটাও বারবার নট রিচেবল বলছে। টেনশন হচ্ছে আমার অনেক। এই লোকটা আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। কেন এত কষ্ট দেয়? সেই সকালে বেরিয়ে গেছে এখনো ফেরার নাম নেই। আমার কি চিন্তা হয় না? ফোনটা বিছানায় ফেলে পায়চারি করছিলাম তখন মোবাইলটা বেজে উঠল। নিশ্চয়ই তুর্য ফোন করেছেন। ফোনটা হাতে নিতেই দেখলাম তুর্যর বডিগার্ড জন কল করেছে। কি মনে করে এত রাতে জন ফোন করল? কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো ম্যাম। হ্যাঁ জন বলো। তোমার স্যার কোথায়? এত রাত হলো এখনো ফিরেনি। ম্যাম স্যার অ্যাক্সিডেন্ট করেছেন, এখন হসপিটালে অ্যাডমিট আছে। জনের মুখে তুর্যর অ্যাক্সিডেন্টের কথা শুনতেই মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। এটা কি শুনলাম আমি? এটা কিভাবে সম্ভব? তুর্যর অ্যাক্সিডেন্ট, হসপিটাল? না, আমি হয়তো ভুল শুনেছি। জন অন্য কিছু বলছিল, আমি শুনতে পাইনি। আরেকবার জনকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমি যে নড়তে পারছি না। মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে যাচ্ছে। চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখছি। আচ্ছা, আমি কি জ্ঞান হারাচ্ছি? বুঝতে পারছি না। শরীরটা নিস্তেজ হয়ে মনে হচ্ছে মেঝেতে ঢলে পড়ল। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। ঝাপসা চোখে কি যেন দেখতে পাচ্ছি। তুর্যর হাত ধরে এক বুড়ো মহিলা কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে। তুর্যকে সে জড়িয়ে ধরে রেখেছে। বুড়ো মহিলার চেহারাটা অনেক পরিচিত। হয়তো আমি দেখেছি তাকে। ফোনের ওপাশ থেকে জন এখনো হ্যালো হ্যালো করেই যাচ্ছে। কিন্তু হীর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। অনেকক্ষণ পরেও হীরের সাড়া না পেয়ে জন লাইনটা কেটে দিয়ে তিয়াস চৌধুরীকে ফোন করে সব বলল। তনিমা তুর্যর ঘরে এসে দেখে হীর এখনো অবচেতন অবস্থায় নিচে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও যখন হীরের জ্ঞান ফিরে আসে না তখন সবাই হীরকে হসপিটালে নিয়ে যায়। তুর্যকে যেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে হীরকেও সেখানেই অ্যাডমিট করা হয়েছে। সৌভাগ্যক্রমে তুর্যর তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় আর হাতে একটু কেটে ছিলে গেছে। তুর্যকে ঘুমের ঔষধ আর পেইন কিলার দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হীরের চেকআপ শেষে হীরকেও মেডিসিন দিয়ে রাখা হয়েছে। হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা শুনে হীর স্ট্রেসে জ্ঞান হারিয়েছিল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে, হীর ঘুমিয়ে আছে। রাহি আর তাফসি হীরের মাথার কাছে বসে আছে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে হীরের জ্ঞান ফিরে আসবে। ওইদিকে তুর্যর অবস্থাও আগের তুলনায় অনেকটা ভালো। যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। হঠাৎ হীর, তুর্য বলে চিৎকার করে উঠল। হীরের চিৎকারে তাফসি রাহি দুজনেই ভয় পেয়ে যায়। হীর পাগলের মতো চিৎকার করছে আর হাত থেকে স্যালাইনের ক্যানোলা গুলো টেনে খুলছে। রাহি আর তাফসি হীরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে হীরের সাথে পেরে উঠছে না। হীরের চেঁচামেচিতে বাইরে থেকে তনিমা আর তিয়াস দৌড়ে ভিতরে আসে।
হীর এখনো পাগলের মতো ছোটাছুটি করার চেষ্টা করছে। তনিমা গিয়ে হীরকে জড়িয়ে ধরল। হীর, এমন করছিস কেন? কি হয়েছে তোর? আম্মু, তুর্য। তুর্য কোথায়? তুমি জানো উনি আমাকে ছেড়ে গেছেন, এজন্যই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুর্য কি ফিরে আসেনি? বলো না আম্মু, চুপ করে আছো কেন? তুর্য কোথায়? তনিমা কি উত্তর দেবে বুঝতে পারছে না। হীর এগুলো কি সব বলছে? হীরের আবার কখন অ্যাক্সিডেন্ট হলো আর তুর্যই বা কখন ওকে ছেড়ে গেল? তনিমা হীরের মুখের দিকে তাকিয়ে আছে। হীর নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই রায়ানকে সামনে পেল। হীর, তুই এভাবে ছুটছিস কেন? রায়ান ভাইয়া, তুর্য কোথায়? আমি তোমার পায়ে পড়ে আমাকে তুর্যর কাছে নিয়ে যাও। কেউ বলছে না তুর্য কোথায়। হীর, রিল্যাক্স কর প্লিজ। তুর্য ঠিক আছে, এই তো সামনের রুমেই আছে, আয় আমি নিয়ে যাচ্ছি। রায়ান হীরকে তুর্যর সামনে নিয়ে গেল। তুর্যকে দেখতেই বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল আমার। তুর্যর মাথায় ব্যান্ডেজ, হাত ছিলে গেছে অনেকটা, পায়েও হয়তো ব্যথা পেয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে গিয়ে তুর্যর বুকে আছড়ে পড়লাম। হয়তো তুর্যর মাত্রই জ্ঞান ফিরেছিল। তুর্য এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। হাউমাউ করে কেঁদে দিলাম তুর্যর বুকে মাথা রেখে। কতদিন পর তুর্যকে দেখছি আমি, আর আজকেই তার এই অবস্থা। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আস্তে আস্তে। আমি বুঝতে পারছি তুর্যর কষ্ট হচ্ছে, কিন্তু কান্না যে থামাতে পারছি না। অনেকক্ষণ এভাবে থেকে চোখ মুছে নিলাম। তুর্যর মুখটা আমার দুহাতে আজলে নিয়ে মন ভরে তাকে দেখছি। তুর্য আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো জানতে চাচ্ছেন আমি এভাবে কেন তাকিয়ে আছি। কিছু না বলে তুর্যর কপালে একটা চুমু এঁকে দিলাম। তুর্য কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু আমি ইশারায় কথা বলতে মানা করে দিলাম। এখন তুর্যর বিশ্রাম প্রয়োজন। তুর্য ঘুমিয়ে আছেন, আমি তার ডান হাতটা আমার দুহাতের মুঠোয় নিয়ে বসে আছি। তখন রুহান এলেন সেখানে। রুহান এসে কিছুক্ষণ তুর্যর দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দিকে আমার নজর পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটি। এতটাই লাল হয়ে আছে যে তাকালেই ভয় করছে। চোখের কোণায় অবশ্য পানিও টলমল করছে, কিন্তু এমন লাল হয়ে থাকার কারণটা আমার ধারণার বাইরে। রুহান কিছুক্ষণ তুর্যর মাথার কাছে দাঁড়িয়ে থেকে হসপিটাল থেকে চলে গেলেন। আমি আগের মতোই নির্লিপ্ততার দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। আজ মন ভরে দেখব আমি আমার স্বামীকে, আমার ছোটবেলার ভালোবাসাকে। সব মনে পড়ে গেছে আমার। তুর্যর সাথে কাটানো ছোটবেলা, 9 বছর বয়সের পুতুল খেলার মতো বিয়ে, বড় হওয়ার সাথে সাথে ভালোলাগা ভালোবাসায় রূপ নেওয়া। আমার জন্য তুর্যর করা পাগলামিগুলো সব মনে পড়েছে আমার। তুর্য আর আমার বিয়ে, বিয়ের 2 দিন পর অ্যাক্সিডেন্ট। ভীষণ কান্না পাচ্ছে আমার। তুর্য আমার জন্য কত কষ্ট করেছেন, প্রতিটা সময় তার কিভাবে কেটেছে আমি ছাড়া। আমিও তো তুর্যর সাথে কত অন্যায় করেছি, যা নয় তা বলেছি উনাকে। চরিত্রহীন, অমানুষ, ছি, নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। যেই মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে সেই মানুষটাকে আমি এতটা কষ্ট দিয়েছি। সৃষ্টিকর্তা আমাকে কখনোই ক্ষমা করবেন না। আমি কিভাবে এই মানুষটাকে ভুলে গেলাম, কিভাবে এত কষ্ট দিলাম তাকে। আমার মা বাবা, তারা কোথায়? জ্ঞান ফেরার পর তাদের দেখতে পাইনি। তারাও আমার সাথেই অ্যাক্সিডেন্ট করেছিল। তবে কি তারা আর এই পৃথিবীতে নেই? আমার বাবা মা আর নেই। আমি এতিম হয়ে গেছি। আমার বুক ফেটে কান্না আছে, কিন্তু কাঁদতে পারছি না। তুর্যর প্রচুর বিশ্রাম প্রয়োজন। তুর্যর বুকে মাথা রেখে মুখ চেপে কেঁদে যাচ্ছি। একটা নদীর পাড়ে গাড়ি থামিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে রুহান। তুর্যকে সে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু তুর্যর এই অবস্থা সে মেনে নিতে পারছে না। তার কোনো ভাই নেই। বন্ধুত্বের শুরু থেকে তুর্যকেই সে ভাইয়ের জায়গা দিয়েছে জীবনে, কিন্তু সেই তুর্যই তার কলিজার টুকরার হত্যাকারী। কিভাবে ক্ষমা করবে রুহান তুর্যকে? কিভাবে ভুলে যাবে রুহির লাশটাকে? আজও চোখ বন্ধ করলে রুহির হাসি মুখটা দেখতে পায় রুহান। তার আদরের ছোট বোন, তার কলিজার টুকরার হত্যাকারীকে কিভাবে সে ক্ষমা করতে পারে?
মদের বোতলে মুখ লাগিয়ে পুনরায় সেই দৃশ্য মনে করছে রুহান। 3 বছর আগে লন্ডনে আত্মহত্যা করেছিল রুহানের একমাত্র ছোট বোন রুহি। রুহি রুহানের বাসায় থাকলেও যখন সে আত্মহত্যা করে তখন রুহান মিউজিক অ্যালবামের কাজে লন্ডনের বাইরে ছিল। বাড়ি ফিরে যখন জানতে পারে তার বোন আর এই পৃথিবীতে নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল রুহান। তুর্য তখন বাংলাদেশে ফিরে এসেছিল, যার কারণে সে রুহির মৃত্যুর কথা জানে না। মর্গে রুহির লাশটা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল রুহান। 3 দিন পর রুহির পোস্টমর্টমের রিপোর্ট হাতে পেলে সে জানতে পারে রুহি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিল রুহি। এটা জানার পর রুহান মানসিকভাবে আরও ভেঙে পড়ে। রুহির মৃত্যুর প্রায় 1 মাস পর একদিন রুহির ঘর থেকে রুহান একটা চিঠি খুঁজে পায়, যেটাতে লেখা ছিল, রুহির অনাগত সন্তানের বাবা তুর্য। কিন্তু তুর্য আগে থেকেই বিবাহিত আর তার ওয়াইফকে অনেক ভালোবাসে। এজন্য সে রুহিকে বিয়ে করতে পারবে না। রুহির পেটের সন্তানকেও তুর্য মেনে নেবে না, যার জন্য আর কোনো উপায় না পেয়ে রুহি আত্মহত্যা করেছে। তুর্যকে রুহি পছন্দ করত, এটা রুহান আগে থেকেই জানত, কিন্তু তুর্য বিবাহিত, এজন্য কখনোই রুহিকে তুর্যর দিকে আগাতে দেয়নি। কিন্তু রুহান কল্পনাতেও ভাবেনি যে রুহির সাথে তুর্য এসব কিছু করবে। এসব জানার পর আর রুহান ঠিক থাকতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে তুর্যকে জানে মেরে ফেলার, কিন্তু তুর্যকে আঘাত করতে গেলে বারবার রুহানের বুক কেঁপে উঠত, কারণ এই তুর্যকে সে একটা সময় ভাই মানত। এজন্য রুহান প্ল্যান বানালো তুর্যকে জীবিত লাশ বানিয়ে রাখার। তুর্য যেমন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে, সেও তেমনি তুর্যর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হীরকে কেড়ে নেবে। রুহান চাইলেই হীরকে জানে মারতে পারত, কিন্তু সে তুর্যকে আরও বেশি কষ্ট দিতে চায়। হীর মারা গেলে তুর্য হয়তো 1-2 বছর কাঁদবে, কিন্তু হীর ওর কাছে থেকে দূরে সরে এলে এই কষ্টটা তুর্য সারাজীবন উপলব্ধি করবে। তাই তো হীরের অ্যাক্সিডেন্টের পর সে ডাক্তারকে দিয়ে হীরকে ড্রাগস দেওয়াত, যাতে হীর তুর্যর অস্তিত্বই ভুলে যায়। হয়েছিল তাই, কিন্তু তুর্যর ভালোবাসা আবারও হীরকে ওর কাছে টেনে এনেছে। মদের বোতলটা খালি হয়ে গেলে নিচে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলল রুহান। হাসপাতালে ওয়েটিং রুমে বসে আছে তাফসি। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার। 2 কাপ কফি হাতে রায়ান তাফসির পাশে এসে বসে পড়ল। তাফসি নির্লিপ্ততার দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। রায়ান তাফসির এভাবে ভেঙে পড়া রূপটা মেনে নিতে পারছে না। তার দুষ্টু, চঞ্চল তাফসিকেই ভালো লাগে। তাফসি আলতো করে রায়ানের কাঁধে মাথা রেখে চোখের পানি ছেড়ে দিল। কাঁধের দিকটা ভেজা মনে হতেই রায়ান বুঝতে পারল তাফসি কাঁদছে। কেন যেন তাফসির কান্না সহ্য করতে পারছে না রায়ান। বুকের বাপাশে চিনচিনে ব্যথা করছে তার। তাফসির চোখের পানি মুছে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিল রায়ান। তুর্য জ্ঞান ফিরার পর থেকে বারবার রুহানের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউই জানে না রুহান কোথায় আছে। কিয়ারা রুহানকে লুকিয়ে ফোন করল, উদ্দেশ্য তাকে বলা যে তুর্য বারবার তাকে খুঁজছে। কিন্তু রুহানের ফোনটা সুইচ অফ বলছে বারবার। তুর্যর জ্ঞান ফেরার পর থেকে শুধু রুহান নামের মালা জপছে। আমি সুযোগই পাচ্ছি না তুর্যকে বলার যে আমার সব মনে পড়ে গেছে। এতদিন তুর্য আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমি তার জন্য এতটুকু অপেক্ষা তো করতেই পারি। সারাদিন সবার অনেক ধকল যাওয়াতে রাতে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর রিসান ভাইয়া তুর্যর সাথে রয়ে গেলাম। রিসান ভাইয়া ওয়েটিং রুমে চলে গেলেন। আমি তুর্যর মাথার কাছে বসে আছি। তুর্যর ফর্সা গালটা কেমন কালচে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে। তুর্যর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আমি। তুর্য আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অনেক কিছু বলতে চায় আমাকে। হয়তো সে যা বলতে চায় তার অনেক কিছুই আমি জানি। তুর্য আমাকে তার পাশে শুয়ে পড়তে বললেন। আস্তে করে একটু চেপে গিয়ে আমার জন্য জায়গাও করে দিলেন। আমি তুর্যর কপালে একটা ভালোবাসার পরশেকে দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। যদিও আমি প্রতিদিন এই মানুষটার বুকে ঘুমাই, কিন্তু আজকে কেন জানি না অনেক বেশি ভালো লাগছে। তুর্যকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। সকালে ঘুম ভাঙতেই দেখি তুর্য আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছেন।
মুখ তুলতেই দেখলাম উনি আমার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। বাইরে এখনো অন্ধকার, সকাল হতে ঢের বাকি। এত তাড়াতাড়ি কেন উঠে পড়লেন? কাল থেকে ঘুমিয়েই তো যাচ্ছি, আর কত ঘুমাবো? অসুস্থ হলে শান্তি মতো আরো ঘুমাতে হয়। আমার ঘুম এমনিতেই পুরো হয়ে গেছে। তুমি আমার বুকে ঘুমিয়েছ, এর চেয়ে বেশি শান্তি আর কোথায় পাবো বলো? হয়েছে, আর ঢং করতে হবে না। খুব তো আমাকে একা ফেলে পালানোর প্ল্যান করেছিলেন। আমি ঢং করছি? আমি মোটেও ঢং করছি না। তোমার জন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তুর্যর মুখ থেকে মৃত্যু কথা শুনতেই আমার বুক কেঁপে উঠল। তুর্যর মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখ ভরে এসেছে। কোনো দুঃস্বপ্নেও আমি তুর্যকে হারাতে চাই না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে চাই। তুর্য আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। কেন যেন বারবার তুর্যকে হারানোর ভয় আমার মনে জাগছে। আমি এসব ভাবতে চাই না তবুও। বিকেলে তুর্যকে রিলিজ দেওয়া হলেও তুর্য বাসায় না ফিরে রোহান ভাইয়ার বাসায় চলে গেলেন জনকে নিয়ে। হাজার আকুতি মিনতি করার পরেও আমাকে সাথে নিলেন না। আকাশে মেঘ করেছে। এই সময়টা আমার কাছে অনেক অশুভ মনে হয়। মানুষ বৃষ্টি পছন্দ করে, কিন্তু আমার বৃষ্টি আসার আগের সময়টা একদম পছন্দ নয়। খুব ভয় হচ্ছে, কোনো দুঃসংবাদ আসবে না তো। ঘরে বসে ড্রিঙ্ক করছে রোহান। জনকে নিচে অপেক্ষা করতে বলে তুর্য আস্তে আস্তে রোহানের ঘরের দিকে আগাল। রোহানের ঘরের দরজা খুলতেই মদের বিশ্রী গন্ধ তুর্যর নাকে এলো। কিন্তু এই সময় তুর্য রাগারাগি করতে আসেনি। সে তার প্রশ্নের উত্তর নিতে এসেছে। সে জানতে চায় কি তার অপরাধ, যার জন্য তার বেস্ট ফ্রেন্ড তার শত্রু হয়ে গেল। রোহান তুর্যকে দেখে একটা ভিলেন হাসি দিল। বেঁচে আছিস তাহলে? তবে আমি জানতাম তুই বেঁচে যাবি। অ্যাক্সিডেন্টটা অতটাও গুরুতর ছিল না। তোর সাথে আমার কথা আছে। কথা? সত্যি? আমার সব কেড়ে নিয়ে আজ এত বছর পর কথা বলতে এসেছিস? রোহান দেখ, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা কথা বলে সেটা ক্লিয়ার করতে পারি। কাম আগেইন। মিসআন্ডারস্ট্যান্ডিং? আমার কলিজার টুকরার খুনটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল? কি বলছিস তুই ভাই? তোর ওই মুখ দিয়ে আমাকে ভাই ডাকবি না তুর্য। আমাকে যদি তুই ভাই মানতি তাহলে আমার বোনের সাথে ওগুলা করতে পারতিস না। রুহি? তুই কি বলছিস রোহান? আমি রুহির সাথে কি করেছি? ওয়াও, তুই রুহির সাথে কি করেছিস সেটা আমাকে জিজ্ঞেস করছিস? দেখ রোহান, কথা পেঁচানো বন্ধ করে ক্লিয়ার করে বল, কি বলতে চাইছিস? তোর একদমই লজ্জা নাই না তুর্য? তুই আমার কাছে জানতে চাইছিস তুই আমার বোনের সাথে কি করেছিস? আমি ভাই হয়ে নিজের বোনের কথাগুলো মুখে আনবো কিভাবে সেটা ভেবেছিস? দেখ রোহান, ভনিতা না করে বলবি প্লিজ, হয়েছেটা কি? তুই আমার সাথে, আমার বোনের সাথে, হীরের সাথে ধোঁকা করেছিস তুর্য। তুই বিবাহিত থাকা সত্ত্বেও রুহির সাথে ভালোবাসার নাটক করে ওকে ভোগ করেছিস। যখন রুহি অনসত্তা হয়ে গেছে রোহান আর কিছু বলার আগেই তুর্য রোহানের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। রোহান নেশাগ্রস্ত থাকায় চড়টা সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল। রাগে তুর্যর কপালের রগ ফুলে উঠেছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এত বাজে কথা তোর মুখে আটকালো না রোহান? রুহিকে আমি সবসময় আমার বোনের মতো দেখেছি, আর তুই কি নাছি? তুই ভাবলি কি করে রোহান? তাফসি আর রুহি আমার কাছে এক সমান ছিল সব সময়। আরেহ, এত বড় অপবাদ দেওয়ার আগে একটাবার অন্তত আমার সাথে কথা বলতে পারতি। তুই খুব ভালো করেই জানিস আমি হীরকে ভালোবাসতাম, আর ছোটবেলাতেই ওকে বিয়ে করেছিলাম। আমার জীবনে হীর ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে না কোনোদিন ছিল, আর নাই কখনো আসবে। তুই মিথ্যে বলছিস, সব মিথ্যে। আমি জানি এগুলো সব তোর চাল। আমাকে ভুলভাল বোঝাচ্ছিস। কিন্তু রুহি মারা যাওয়ার আগে যেই চিঠিটা লিখেছিল সেটাতে স্পষ্ট লেখা আছে তুই রুহিকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়ে ওকে ভোগ করেছিস। রুহি 2 মাসের অনসত্তা ছিল তুর্য। এসব কিছু মিথ্যে রোহান। রুহি আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্ক ছিল না। তাহলে তুই বলছিস আমার বোন মারা যাওয়ার আগে মিথ্যে বলে গেছে? ওর শেষ চিঠিতে লেখা সব মিথ্যা ছিল? কি রুহি,
কি বলছিস এসব? রুহি সুইসাইড করেছে আজ থেকে 3 বছর আগে। তোর কারণে। তুই রুহির এতবড় সর্বনাশ করে ওকে বিয়ে করিসনি। এজন্য রুহি আমাদের ছেড়ে চলে গেছে। রুহান, বিশ্বাস কর ভাই, আমি কিছুই করিনি। রুহি আর আমার এমন কোনো সম্পর্ক ছিলই না। আমি শুধু মাত্র হিরকেই ভালোবেসেছি। তুই রুহির লেটারটা আমাকে দে। কোথাও কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল তোর মধ্যে ছিল আর আমি তোকে বিশ্বাস করেছি। এই নে পড় রুহির দেওয়া শেষ চিঠি। চিঠিটা তুর্যর মুখে ছুঁড়ে দিয়ে। 3 বছরে চিঠিটা বেশ পুরনো হয়ে গেছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে রুহান খুব যত্ন করে রেখেছিল। তুর্য চিঠিটা পড়ল, কিন্তু চিঠিতে লেখা কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। রুহিকে সে সবসময় ছোট বোনের মতো দেখেছে। সেই রুহি কেন তার নামে এত বড় অপবাদ দেবে, তাও মৃত্যুর আগ মুহূর্তে। তুর্য চিঠিটা হাতে নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না নিজের ইনোসেন্স কিভাবে প্রমাণ করবে। রুহান ঢুলু ঢুলু পায়ে আলমারিটা খুলে একটা সুন্দর বক্স বের করল। বক্সের উপর খুব সুন্দর করে আর লেখা। বক্সটার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের। রুহান বক্সটা নিয়ে এসে তুর্যর সামনে দাঁড়ালো। জানিস তুর্য, এই বক্সটা রুহির ছিল। কখনো আমাকে হাতও দিতে দেয়নি। এই 3 বছরে আমি একবারের জন্যও খুলে দেখিনি। রুহি একবার মানা করেছিল খুলতে। রুহির মৃত্যুর পর এইটা আর কখনো খুলে দেখিনি। রুহান, আমি জানি না রুহি চিঠিতে এমনটা কেন লিখেছে, কিন্তু বিশ্বাস কর আমি কিছু করিনি। তুর্য রুহানে হাত ধরে ঝাঁকি দিলে রুহানের হাত থেকে বক্সটা পড়ে ভেঙে যায়। রুহান আগে থেকে ড্রাঙ্ক ছিল, যার জন্য সামলাতে পারে না। ভেঙে দিলি তো? আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন ওর শেষ স্মৃতিটাও কেড়ে নিলি। তুর্য খানিকটা অপ্রস্তুত হয়ে বক্সের জিনিসগুলো উঠাতে থাকে। রুহির অনেক জিনিসপত্রই ছিল সেখানে। জিনিসগুলো উঠাতে উঠাতে চোখ ভিজে যায় রুহানের। হঠাৎ রুহান সেখানে একটা ছবি খুঁজে পায়। ছবিটা হাতে পেতেই রুহানের সব নেশা দূর হয়ে যায়। রুহান তাড়াতাড়ি করে জিনিসগুলো ঘাঁটতে থাকে। সেখানে কিছু কার্ড আর একটা ডায়েরি খুঁজে পায় রুহান। কার্ডগুলো হাতে নিয়ে মাথা চক্কর দিয়ে ওঠে তার। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ডায়েরিটা পড়ে থমেরে বসে পড়ে সে। তুর্য রুহানের অবস্থা বুঝতে না পেরে রুহানের হাত থেকে ছবি আর ডায়েরিটা নিয়ে নেয়। তুর্য নিজেও সেগুলো দেখে অবাক। তুর্য ঠিক কিভাবে রুহানকে সামলাবে বুঝতে পারছে না। তুর্য রুহানের কাঁধে হাত রাখতেই রুহান তুর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তুর্য আর রুহানকে বাধা দিল না। এত বছরের কষ্ট আজ কিছুটা হলেও কমে যাবে। অনেকক্ষণ পর রুহান নিজেকে সামলে তুর্যর হাত দুটো ধরল। আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোর পক্ষে সম্ভব নয়। তবুও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বন্ধু হয়ে তোর সাথে যা করেছি সেটা শত্রুও করে না। আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি তোর কাছে ক্ষমা না চাই তাহলে আমার রুহির আত্মা যে কষ্ট পাবে। তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ভাই। তোর আমার কাছে ক্ষমা চাইতে হবে কেন? একটা ভুল বোঝাবুঝি ছিল এসব কিছু। এখন সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। আমাদের মধ্যে এই সরি টরি কখন ছিল না আর আসবেও না। রুহান আবারও তুর্যকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। তুর্য জনের সাহায্য নিয়ে রুহানকে ওদের সাথে নিয়ে এলো। এমনিতেই রুহান ড্রিঙ্ক করেছে, তার ওপর এই অবস্থা। তাকে একা ছাড়ার ঝুঁকি তুর্য নিল না। গাড়ি চলে যাচ্ছে আপন মনে। রুহান ঘুমিয়ে পড়েছে। রুহানের দুচোখের কার্নিশে এখনো পানির রেশ লেগে আছে। তুর্য জানালার বাইরে তাকিয়ে আছে। রুহির জন্য তার ভীষণ খারাপ লাগছে। নিজের ছোট বোনের মতো মনে করত সে রুহিকে, কিন্তু সেই বোনটার সাথে এত কিছু হয়ে যাবে তুর্য ভাবতেও পারেনি। রুহি সত্যিই প্রেগন্যান্ট ছিল, তবে রুহির অনাগত সন্তানের বাবা ছিল রুহানের ম্যানেজার আকাশ। আকাশ আর রুহির রিলেশন চলছিল অনেকদিন ধরেই। যখন আকাশ জানতে পারে রুহি অনসত্ত্বা তখন সে রুহিকে ডিচ করে। রুহি মানসিক চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে। রুহান দেশের বাইরে থাকায় সে এসবের কিছুই জানে না। তবে তুর্য ধারণা করছে হয়তো রুহির মৃত্যুর পর আকাশই নিজেকে বাঁচানোর জন্য ফেক লেটারটা রেখে দেয় রুহির ঘরে। তুর্য এখনো ফিরে আসেনি।
ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। না জানি কি সমস্যা হয়েছে যে এত রাত হয়ে গেল তবুও ফিরল না। ড্রয়িং রুমে পায়চারি করছিলাম, তখন কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি তুর্য দাঁড়িয়ে আছে। তার সাথে জোন রুহান ভাইয়াকে ধরে আছে। জোন রুহান ভাইয়াকে গেস্ট রুমে রেখে আসলেন। তুর্যর চোখ দুটো ফুলে আছে। কেন যেন মনে হচ্ছে তুর্য এতক্ষণ কান্না করেছেন। তুর্য আর রুহান ভাইয়ার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে। কি হয়েছে? তাদের এই অবস্থা কেন? তুর্য আমাকে কিছু না বলেই উপরে চলে গেলেন। আমি কিছু জিজ্ঞেস করব সেই সুযোগটাও পেলাম না। আমি ঘরে যাওয়ার আগেই তুর্য শুয়ে পড়েছেন। কিছুক্ষণ তুর্যর সামনে প্রশ্নসূচক দৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম, কিছু বলবেন এই আশায়, কিন্তু এবারও আমাকে হতাশ করে তুর্য চুপ রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুর্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তুর্য হাসি মুখটা দেখে ঘুম ভাঙল আমার। আমার আগে উঠে আমাকেই দেখছেন। তুর্যর এই দৃষ্টিটা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। তুর্যর হাত থেকে নিজেকে সরিয়ে উঠে পড়লাম। আজ আমার অনেক কাজ। আজ রায়ান ভাইয়ার মামা মামি আসবেন তাফসিকে দেখতে। হসপিটালেই রায়ান ভাইয়া আব্বু আম্মুর সাথে তার আর তাফসির ব্যাপারে কথা বলেছিলেন। সব ঠিক থাকলে আজকেই দিন তারিখ ঠিক হয়ে যাবে। তুর্য সুস্থ হলেই হয়তো বিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান। অপরাধবোধ গ্রাস করেছে তাকে। একটা ভুল বোঝাবুঝির দরুন অনেকগুলো মানুষের সাথে অন্যায় করে ফেলেছে সে। তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল, যে তাকে পাগলের মতো ভালোবাসে সেই কিয়ারাকে কত অবহেলা করেছে সে। সবার অপরাধী হয়ে গেছে সে। সবাই কি তাকে ক্ষমা করবে? কথাগুলো ভাবতেই দুচোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রুহানের। তুর্য 2 কাপ কফি হাতে দাঁড়িয়ে আছে রুহানের পিছনে। এখনো চলতে একটু কষ্ট হয় তার। তুর্য এগিয়ে গিয়ে রুহানকে কফিটা দিল। রুহান কিছু বলতে চেয়েছিল, কিন্তু তুর্য ইশারায় মানা করে দিল। জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না। সবটা আমাদের হাতে থাকে না। যা হয়েছে সব ভুলে যা। ঠিক বলেছিস। এমনিতেও আকাশ ওর কাজের শাস্তি আগেই পেয়ে গেছে। মানে, আকাশ 2 বছর আগেই ক্যান্সারে মারা গেছে। তুই এসব ভুলে জীবনটা নতুন করে সাজা। কিয়ারা তোকে সত্যি অনেক ভালোবাসে। আমি জানি তুর্য, কোথাও না কোথাও আমিও কিয়ারাকে অনেক ভালোবাসি। কিন্তু এতদিন আমার কাছে কিয়ারার থেকে আমার প্রতিশোধটাই বেশি প্রিয় ছিল। যা হয়েছে সব ভুলে যা। তোদের সম্পর্কটাকে নতুন করে সাজিয়ে নে। কিয়ারার সাথে অনেক অন্যায় করেছি রে। সে কি আমাকে মেনে নেবে? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে দেখ, ঠিকই ধরা দেবে। মামা মামি আর রায়ান ভাই তাফসিকে দেখতে আসবে বলে বাসায় এক প্রকার কাজের ধুম পড়ে গেছে। সকাল থেকে আম্মু, চাচি, রিসান সবাই নানান কাজে ব্যস্ত। আমার দায়িত্ব পড়েছে তাফসিকে সাজানোর। তাফসি নীল একটা চুড়িদার পরেছে, সেই সাথে 2 চোখ ভর্তি কাজল, হালকা লিপস্টিক, আর 2 হাতে চুড়ি পরিয়ে দিলাম। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তাফসিকে তৈরি করে দিলাম। মেহমান আসতে আর বেশিক্ষণ বাকি নেই। আম্মু বারবার তাড়া দিচ্ছেন আমাকে তৈরি হওয়ার জন্য। ঘরের ভিতর ঢুকতেই আমি তুর্যকে দেখে ক্রাশ খেলাম। আমার জামাইটা কালো পাঞ্জাবি পরে আছে। এত হ্যান্ডসাম লাগছে তুর্যকে বলার মতো না। আমি হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। অমন করে কি দেখছো, খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথায় আমার ঘোর কাটল। আসলেই আমি ওভাবে কেন তাকিয়েছিলাম? 1 মিনিট। স্বামীটা তো আমার। আমার পুরো অধিকার আছে তাকিয়ে থাকার। প্রয়োজন পড়লে খেয়ে ফেলব। এত হ্যান্ডসাম জামাই কারো থাকে বুঝি? আমার আছে, তাহলে কি আমি দেখব না? দেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন একটু তৈরি হয়ে নাও, মেহমান এসে পড়বে। যাব, তার আগে আমাকে একটা কিস করেন। কি? তুমি না অনেক দুষ্টু হয়ে গেছো? এভাবে তো আগে বলতে না। আমি আগেও এমনি ছিলাম, মাঝে একটু চেঞ্জ হয়েছিলাম শুধু। ওয়াশরুমে যাচ্ছি, তুর্য পিছন থেকে হাত টেনে ধরলেন। কি বললে? আগে ছিলে, মাঝে চেঞ্জ হয়েছ মানে? আমি তো তুর্য বলতেই ভুলে গেছি, আমার সব মনে পড়ে গেছে। কিন্তু এভাবে বলবো না, একটু স্পেশাল ভাবে বলবো। সে কিছু না,
হাতটা ছাড়েন, নয়তো এখন রোম্যান্স শুরু করতে হবে বলে দিলাম। তুর্য চট করে আমার হাতটা ছেড়ে দিলেন, আর আমিও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা লাল শাড়ি পরেছি, সাথে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক পরেছি। এখন লাগছে আমাকে বউ বউ। আমি নিশ্চিত আজ তুর্য আমাকে দেখলে তার মুখে মাছি থুরি মশা ঢুকে যাবে, হিহিহি। রায়ানের বাবা মার সামনে বসে আছে তাফসি। মনে মনে সে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু বাইরে বেশ একটা ইনোসেন্ট লুক নিয়ে বসে আছে। যেহেতু রায়ান ভাই আর তাফসি একে অপরকে আগে থেকেই পছন্দ করে, তাই তাদের আর একা কথা বলতে দেওয়া হলো না। যদিও এতে তাফসির অনেক আফসোস হচ্ছে। মামা আর আব্বু বিয়ে নিয়ে কথা বলছেন, আর এদিকে তুর্য বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তার এভাবে তাকিয়ে থাকা আমায় বেশ অস্বস্তিতে ফেলছে। কিছুক্ষণ পরপর আবার চোখও মারছে। উফ, এই লোকটা আমাকে শান্তি দেবে না। তুর্যর দিকে তাকিয়ে তাকিয়ে জুস সার্ভ করছিলাম, হঠাৎ তুর্য চোখ মারায় হাতের জুসটা রায়ান ভাইয়ার উপরে পড়ে গেল। ইস, বেচারা মেয়ে দেখতে এসেছে আর তার এই অবস্থা। সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এরা না জানি কত বছর যাবৎ কিছু খায় না, তাই সবাই মিলে আজকে আমাকে কাঁচাই চিবিয়ে খাবে। আর তুর্য আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাফসি রায়ানকে ওয়াশরুমে নিয়ে গেল। রায়ান ফ্রেশ হয়ে বের হতেই তাফসি রায়ানকে জড়িয়ে ধরল। কি মিস্টার জামাই, বলেছিলাম না আমি আপনার বউ হব? দেখলেন তো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার মতো একটা সাইকোর মায়াতে পড়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি। কি বললে? আমি সাইকো? তবে রে দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে সাইকো কাকে বলে। আরে হো, কি করছো? কোথায় টেনে নিয়ে যাচ্ছ? তাফসি রায়ানকে ওয়াশরুমে টেনে নিয়ে দরজা ভিতর থেকে লক করে দিয়ে রায়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তাফসির এহেন কাণ্ডে রায়ান পুরোই শোক হয়ে গেছে। রায়ান তাফসিকে সরাতে যাচ্ছে, তাফসি আরো শক্ত করে রায়ানকে আঁকড়ে ধরছে। বারবার চেষ্টা করেও তাফসিকে সরাতে না পেরে রায়ান হাল ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তাফসি নিজেই রায়ানকে ছেড়ে দিল। এবার বলো সাইকো। রায়ান ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। এবার তাফসির লজ্জা লাগছে। গালে দুই একটা চুমু দেওয়া তবুও চলে, কিন্তু এভাবে হুট করে লিপ কিস করে ফেলল সে। লজ্জায় তাফসির মুখ পুরো লাল হয়ে গেছে। তাফসি ওয়াশরুম থেকে বেরিয়ে সবার সামনে গিয়ে বসল। রায়ান এখনো ফিরে না আসাতে তুর্য রায়ানকে ডেকে আনতে গিয়ে দেখে রায়ান এখনো ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়ে আছে। তুর্যর ডাকে রায়ান হুঁশ ফিরে পায়। কোনোরকম নিজেকে সামলে সে বেরিয়ে আসে। রায়ানের দিকে তাকাতেই তুর্যর চোখ বড় বড় হয়ে যায়। তুর্যর এই অবস্থা দেখে রায়ানও অনেকটা ঘাড়ে যায়। সে ভাবতে থাকে তুর্য আবার দেখে ফেলল কিনা। কিন্তু এরপর তুর্য যা বলল তাতে রায়ানের মনে হচ্ছে এখন যদি মাটি ভাগ হয়ে তাকে ভিতরে নিয়ে নিত তাহলে লজ্জা কিছুটা হলেও কমতো। রায়ান, এই নাও রুমাল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নাও। বাইরে আমার আর তোমার বাবাও বসে আছে। রায়ান আর কি বলবে, রুমালটা নিয়ে লিপস্টিক পরিষ্কার করছে আর লজ্জায় লাল হচ্ছে। আর তুর্য মুখ টিপে টিপে হাসছে। তাফসি যে পাগলি সেটা সে জানত, কিন্তু এতবার পাগলি হয়ে গেছে সেটা বিশ্বাস হচ্ছে না। দুই পরিবার মিলে রায়ান আর তাফসির বিয়ের তারিখ পাকা করে ফেলল। 1 মাস পর তুর্য পুরোপুরি সুস্থ হলেই ধুমধাম করে বিয়ে পড়ানো হবে। সবাই মিষ্টিমুখ করে নিল। একটা 5 স্টার হোটেলের টেরেসে দাঁড়িয়ে আছে কিয়ারা। আননোন নাম্বার থেকে তাকে কেউ একজন কল করে জরুরি ভিত্তিতে এখানে ডাকিয়েছে, কিন্তু কোথাও কেউ নেই। টেরেসের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি আছে। খুবই সুন্দর ডেকোরেশন। সব থেকে বেশি নজর কাড়ছে হোয়াইট লিলিগুলো। কিয়ারার ফেভারেট ফুল এগুলো। কিন্তু ডেকোরেশনটা নজর কাড়া হলেও তার মনে শান্তি নেই। রুহানের করা ব্রেকআপ সে মেনে নিতে পারছে না। তার জীবনের প্রথম ভালোবাসা রুহান। এই রুহানকে সে তার কিছু উজাড় করে দিয়েছিল। সেই রুহানের কাছ থেকে এত বড় প্রতারণা মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিয়ারা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ না আসাতে সে প্র্যাঙ্ক কল ভেবে চলে আসতে নিলেই কেউ একজন তার হাত টেনে ধরে। পিছন দিকে ঘুরতেই কিয়ারা দেখতে পায় রুহান হাঁটুতে ভর দিয়ে বসে আছে ফিল্মি স্টাইলে। কিয়ারা রুহানকে এভাবে দেখে অবাক হয়। জানি না তোমার ক্ষমা পাওয়ার যোগ্য কিনা,
তবুও বলবো সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও কিয়া। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো এইসব কিছুর মাঝে আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করো কিয়া, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আমার জীবনে তোমার গুরুত্ব বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো। ক্ষমা না করতে পারলে আমাকে শাস্তি দাও, তবুও আমার জীবনে ফিরে আসো কিয়া। আই নিড ইউ কিয়া। কিয়ারা ছুটে এসে রুহানের বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে দিল। রুহানও পরম আবেশে তার কিয়াকে বুকে জড়িয়ে নিল। ভুল বোঝাবুঝির জন্য প্রথমেই সম্পর্ক শেষ না করে ভুল বোঝাবুঝি শেষ করার চেষ্টা করা উচিত। রুহান আর কিয়ারার সম্পর্কটা বাসায় সবাই মেনে নিয়েছে। সবাই ঠিক করেছে তাফসি আর রায়ান ভাইয়ার বিয়ের দিনই কিয়ারা আর রুহান ভাইয়ার বিয়ে হবে। খুব মজা হবে, ওদের একসাথে বিয়ে হবে। কিন্তু আমার আর তুর্যর বিয়েটা তো যেই পরিস্থিতিতে হয়েছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। আচ্ছা, আমি কি তুর্যকে আমাদেরও আবার বিয়ে করার কথা বলবো? না থাক, 3বার তো করেছি বিয়ে, আর কতবার করব? ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে উঠি। খাওয়ার উপর থেকে একদম রুচি চলে গেছে। মাছ মাংসের গন্ধেই কেমন গা গুলিয়ে আসে, মাথাটাও ঘুরায় অনেক। আল্লাহ জানে আমার কোন রোগ হলো। মেজাজ তো সব সময় তুঙ্গে উঠে থাকে। তুর্যর সাথে সব সময় ঝগড়া করি, তবুও আমার করা সব টর্চার তুর্য হাসি মুখে সহ্য করেন। বিয়ের দিন সকাল থেকে পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে, সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে। আর আমি ঘরে থেকে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে ঘর করছি। সকাল থেকে বমি করতে করতে আমার শরীরের সব শক্তি শেষ। এদিকে বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে, পার্লারের লোকজন তাফসি আর কিয়ারাকে সাজিয়ে দিয়ে গেছে। আর আমি এখনো শাড়িটাই পরতে পারিনি। গোল্ডেন কালারের একটা ডিজাইনার শাড়ি তুর্য স্পেশালি আমার জন্য এনেছিলেন, কিন্তু আমি পরতেই পারিনি। অনেক কষ্টে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে নিয়ে সাজসজ্জাবিহীন নিচে নেমে এলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে। তুর্যকে একটু জানানো দরকার। আশেপাশে খুঁজতেই তুর্যকে পেলাম। তুর্যর সামনে গিয়ে কিছু বলার আগেই মাথা ঘুরে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে পেলাম। তুর্য আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আশেপাশে আর কেউ নেই, হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি তুর্য। কিন্তু তুর্যর চোখ দুটো টলমল করছে। তুর্য কি কাঁদছেন? আমার কি বড় কোনো রোগ হয়েছে? তুর্যকে জিজ্ঞেস করলে তুর্য আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তুর্যর কান্নার কারণ আমি জানি না, কিন্তু আমারও কান্না পাচ্ছে তুর্যর কান্না দেখে। হির, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি হির, অনেক খুশি। তুমি আমাকে এই খুশিটা উপহার দিয়েছ। তুর্যর কথা আমি বুঝতে পারছি না, সে যদি খুশিই হয় তাহলে এত কান্না করছেন কেন? আই লাভ ইউ হির, আই লাভ ইউ। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছ, বাবা হওয়ার সুখ। তুর্যর কথা শুনে আমার এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়েক্ট করা উচিত আমি বুঝতে পারছি না। তুমি মা হতে চলেছ কলিজা, আমি বাবা হতে চলেছি। আমাদের একটা ছোট্ট সোনামনি আসতে চলেছে, আমি মা হব। হ্যাঁ কলিজা, তুমি মা হবে, আমি বাবা। আম্মু আব্বু হবে, দাদা দাদু, তাফসি ফুপি আম্মু, রায়ান ফুপা, রিসান রুহান চাচ্চু হবে, আমি বাবা হব। তুর্য আবারও আমাকে বুকে জড়িয়ে নিলেন। এবার আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি মা হতে চলেছি, নারী হিসেবে পূর্ণতা পেতে চলেছি। একটা গোলুমলু আমাকে আম্মুনি আম্মুনি বলে ডাকবে। তুর্যকে বাবাই বলে বলে বাড়িঘর মাথায় করে রাখবে। তুর্য আমাকে বাসায় নিয়ে এলেন। হসপিটাল থেকে আমাকে কোলে নিয়ে আছেন, একবারের জন্যও নামায়নি। বাসায় আসতেই হাটে হাড়ি ভেঙে দিলেন। সবাই কত খুশি আমার প্রেগন্যান্সির খবর শুনে। তাফসি আর কিয়ারাকে বিদায় দেওয়ার পর তুর্য আবার আমাকে কোলে তুলে ঘরে নিয়ে এলেন। আমার না করা সত্ত্বেও জোর করে আমাকে খাবার খাইয়ে দিলেন। তুর্য ল্যাপটপে বাচ্চার জন্য নাম খুঁজছেন, আর আমি চেয়ে চেয়ে তার পাগলামি দেখছি। রাত 1টা বাজে। তুর্য ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম।
তুর্য আমার হাত ধরে তার সামনে এনে আমার গলায় মুখ গুজলেন। আমি তুর্যকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আপনাকে অনেক ভালোবাসি তুর্য। সেই ছোটবেলা থেকে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি জিনিস আপনাকেই ভালোবেসেছি শুধু। ছোটবেলা থেকে মানে আমার সব মনে পড়ে গেছে তুর্য। আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া সবকিছু মনে পড়ে গেছে। সত্যি হীর। হ্যাঁ তুর্য, আমি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। না হীর, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি। উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে জোর করে তোমার সাথে হুশ আর কিছু বলবেন না। তুর্যকে থামিয়ে দিয়ে বললাম, আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্য করেছেন। আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমার উপর আপনার হক ছিল। আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আই লাভ ইউ হীর, আই লাভ ইউ টু তুর্য। তুর্য আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন। আমি তুর্যর হাতে তার গিটারটা ধরিয়ে দিয়ে একটা গান শোনাতে বললাম। তুর্য আমাকে একনজর দেখে গিটারে সুর তুললেন। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মর্মের মূল পথ ধরে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান শেষ করতেই দেখলাম আমার চোখ ভিজে গেছে। জানি না কেন যতবার তুর্যর গলায় গাওয়া গান শুনি আমার চোখ ভিজে যায়। তুর্য আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। তুর্য আমার ঠোঁটের স্বাদ নিচ্ছেন, আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। কিছুক্ষণ বাদে তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। ভেসে গেলাম আমরা ভালোবাসার সাগরে। 5 বছর পর, 5 বছর সময় পেরিয়ে গেছে। বদলে গেছে অনেক কিছু। রুহান কিয়ারাকে নিয়ে লন্ডন শিফট হয়ে গেছে। তাফসি আর রায়ান ভাইয়ার একটা মেয়ে আছে। ওহ হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার আর তুর্যরও কিন্তু একটা মেয়ে আছে। তুর্যর জীবন তার মেয়ে, মেয়ের নাম রেখেছেন তুর। তুর এখন অনেক বড় হয়েছে, স্কুলে যায়। তুর্যই নিয়ে যায় আর দিয়ে আসেন। সারাদিন বাবা মেয়ে একসাথে থাকে। মাঝখান থেকে একা পড়ে গেছি আমি। সারাদিন এই সময়টুকুর অপেক্ষা করি যখন আমার রাজকন্যা স্কুল থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতে আসে। আজকে একটু দেরি হয়ে গেছে বোধহয়। গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। তুর্য আর তুর এসে পড়েছে। বাবা মেয়ে একসাথে আসছে, না জানি কত সুন্দর লাগছে তাদের। প্রতিদিনকার মতো তুর্য থম মেরে বসে আছে আর তুর আশেপাশে দেখছে। এখন হয়তো তুর তার বাবাকে জিজ্ঞেস করছে, আম্মুনি উঠবে কখন বাবাই? আর তুর্য তার চোখের পানি আড়াল করে জবাব দেবেন, তোমার আম্মুনি অনেক ঘুমকাতুরে মামুনি, সে উঠবে না এখন। তুমি বড় হলে উঠবে। আমি জানি তুর্যর দুচোখ বেয়ে অশ্রু ধারা পড়ছে। হ্যাঁ, আমি মাটির নিচ থেকে কিছুই দেখতে পারছি না, কিন্তু তুর্যর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারি। অনেক স্বপ্ন ছিল তুর্য আর আমাদের সন্তানকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে খুনসুটিতে কাটিয়ে দেব। কিন্তু নিয়তির কি সুন্দর পরিহাস! সব সুখ দিয়ে আমার জীবনটাই কেড়ে নিল। তুরকে জন্ম দিতে গিয়েই আমার মৃত্যু হয়। শেষবারের মতো একটাবার তুর্যকে দেখতেও পারিনি। আমার মেয়ে এখন কতটা বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে জানার খুব ইচ্ছে করে। আমার রাজকন্যাটাকে শেষবারের মতো বুকে নিতে ভীষণ ইচ্ছে হয়। শেষবারের মতো তুর্কে কোলে নিয়ে তুর্যর গিটারের তালে নাচার ইচ্ছে হয়।
শেষবারের মতো তুর্যর কণ্ঠে নিজের জন্য একটা গান শুনতে ইচ্ছে করে খুব। কিন্তু নিয়তি খেলায় আমি যে হেরে গেছি। তুর্য এখন চলে যাচ্ছে। তুর বিরক্ত হয়ে গেছে। জানি তুর্য গাড়ির কাছে গিয়ে একদৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবেন। তার এই দৃষ্টির মানে আমি বুঝি। তার দৃষ্টিতে আমার প্রতি অনেক অভিমান জমে আছে। তাকে একা ফেলে চলে আসার অভিমান। যেই আমিটার জন্য তুর্য এত লড়াই করেছেন সেই আমি স্বার্থপরের মতো আমার ভালোবাসাকে একা ফেলে চলে এসেছি। ভালো থেকো প্রিয়। তোমাকে অনেক ভালোবাসি। তুমিই আমার, তাকে অনেক ভালোবাসি। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটিই কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায়। হুমায়ুন আহমেদ। সমাপ্তি।